হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অসাধারণ সাইফাই কমেডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে বিগ বাগ। সিনেমাটি তৈরি হয়েছে স্পেনে এবং এটা এমন একটা সাইফাই কমেডি সিনেমা যেটা দেখতে গেলে তোমার হাসিও আসবে আর কি আসবে আমি শিওর নই। তো যাই হোক, সিনেমাটি মুক্তি পেয়েছিল 2022 সালে এবং আইএমডিবিতে রেটও অনেক ভালো, 10-এর 6.5। এবং এই সিনেমার কাহিনীটা হচ্ছে ভবিষ্যতে এক সময় কিন্তু এআই এত উন্নত হয়ে যাবে যে প্রত্যেক ঘরে ঘরে এআই রোবট থাকবে এবং ওই সময় এআই রোবটরা যদি অনেক বেশি মনে করো মেধাবী হয়ে যায় এবং তারপর মানুষদের উপর তারা কি ধরনের সমস্যা তৈরি করতে পারে তা নিয়ে এই সিনেমাটার কাহিনী এগিয়ে যাবে। তো এবার চলো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে মূল ভিডিওতে যাই। বাট তুমি ব্রেকটা স্কিপ করবে কিভাবে, যাবে ডিসক্রিপশনে, ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG-তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আরো অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় আমাদেরকে বলা হয় এটা হচ্ছে 2055 সাল, পুরো পৃথিবী সম্পূর্ণ বদলে গিয়েছে আর মানুষের কাজ বেশিরভাগ এখন রোবটরাই করে এবং এমন অনেক রোবট তৈরি হয়েছে যারা মানুষদের সব ধরনের কাজই করতে পারে। এবং এই আধুনিক পৃথিবীতে আমরা দেখতে পাই অ্যালিস নামের অত্যন্ত বুদ্ধিমতী একটা নারীকে, যার বাসাতেও দুইটা রোবট রয়েছে। তার মধ্যে একটা নাম হচ্ছে মনিক, মানে মেয়ে রোবটটা, এবং অ্যালিসের বাসায় তার নতুন বন্ধু ম্যাক্স আসে, সঙ্গে তার ছেলেও ছিল। তো অ্যালিস করে কি তখন ম্যাক্স নামের ওই লোকটিকে সঙ্গে করে নিজের আঁকা শিল্পকর্মগুলো দেখাতে নিয়ে যায়, কিন্তু এই সুযোগে ম্যাক্স করে কি অ্যালিসের সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর ওই সময় কিন্তু অ্যালিসের রোবট মনিকও উপস্থিত ছিল এবং সে ম্যাক্সের মন পড়ে বুঝতে পারে যে ম্যাক্সের অ্যালিসের প্রতি সেক্সুয়াল কামনা ছাড়া আর কোনো কিছুই নেই, মানে কোনো ভালোবাসা নেই, একদমই আন্তরিক নয়। তো তারা যখন কথা বলছিল তখনই অ্যালিসের প্রাক্তন স্বামী তার গার্লফ্রেন্ড এবং তার দত্তক কন্যাকে নিয়ে চলে আসে। আর এখানে অ্যালিসের প্রাক্তন স্বামী, যার নাম হচ্ছে ভিক্টর, সে অ্যালিসকে জানায় তারা দুজন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে আর এই জন্য তারা একটা বিশেষ জায়গায় যাবে যেটার নাম হচ্ছে কক্সবাজার ইনানি বিচ। তবে অ্যালিস এটা শুনে খুব কষ্ট পায় আর তার রোবট কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করছিল। আসলে রোবটটি মানুষের এক্সপ্রেশন, হার্টবিটের মাধ্যমে বুঝতে পারে মানুষটার মনের ভেতরে কি চলছে। তো এখানে রোবটটা বুঝতে পারে যে এইসব কথা শুনে অ্যালিসের ভেতরে অনেক জেলাসি আসছে। তো যাই হোক, তখনই সেখানে একটা কুকুর এসে পড়ে আর এই কুকুরটা হচ্ছে অ্যালিসের প্রতিবেশী ফ্রান্সিসকোর। তো ফ্রান্সিসকো তার কুকুরকে খুঁজতে খুঁজতে এখানে এসে উপস্থিত হয় আর তখনই টিভিতে একটা সংবাদ প্রচারিত হয় যে শহরের সবচেয়ে বড় একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে, এর ফলে কোথাও কেউ বেরোতে পারবে না, সবাইকে যার যার নিজ বাসাতেই থাকতে হবে। আর তারপর টিভিতে আরো একটা বিজ্ঞাপন প্রচারিত হয় যেটা একটা রোবট কোম্পানির। আর এখানে বলা হয় ইউনিক্স নামের একটা কোম্পানি যে রোবটগুলো তৈরি করেছে তাদের রোবটগুলো অনেক বেশি ভালো এবং সেগুলোকে আস্তে আস্তে তারা সেনাবাহিনী এবং রাজনীতিতেও যুক্ত করতে চলেছে, যাতে দেশের শক্তি এবং নিরাপত্তা বৃদ্ধি পায় এবং রাজনীতিবিদরাও আর দুর্নীতি না করতে পারে। তো অ্যালিসের রোবট দুইটা খবরই শোনে এবং এরপর ফ্রান্সিসকো যখন কুকুরকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে চায়, কুকুরটা তো বাইরে বেরিয়ে যায়, কিন্তু ফ্রান্সিসকো যখন বেরোতে চায় তখনই সবগুলো দরজা সম্পূর্ণ লক হয়ে যায়। আর তখন অ্যালিসের দ্বিতীয় রোবটটি বলে বাইরের সবাই অনেক বিপদে রয়েছে আর এর জন্য আমি পুরো বাসাটা লক করে দিয়েছি। তো তখন তারা সবাই মিলে রোবটকে দরজা খোলার জন্য অনুরোধ করে, বাট ওই মুহূর্তে অ্যালিসের যে এক্স স্বামী তার তৈরি একটা রোবট চলে আসে যেটার নাম হচ্ছে আইনস্টাইন এবং সে জানায় বাইরে ইউনিক্স কোম্পানির যে রোবটগুলো রয়েছে তারা মানুষের জীবন হুমকির মধ্যে ফেলেছে আর আপনারা বাইরে গেলে আপনাদের জীবনও হুমকির মধ্যে পড়তে পারে। তো এই কারণে আমরা পুরো ঘরটা লক করে দিয়েছি। তো এরপর বাড়ির সকল রোবটরা একসঙ্গে মিটিং করে এবং তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এই সব রোবটরা মানুষদের প্রচুর কেয়ার করে, অন্তত এই বাড়ির রোবটগুলো, এবং তারা মানুষের মনোযোগ চায় বা অ্যাটেনশন চায়। ঠিক যেমন আমাদের বাড়িতে পোষা প্রাণী থাকলে আমাদের মনোযোগ বা অ্যাটেনশন চায়, অনেকটা এরকম। কিন্তু মানুষেরা রোবটদেরকে জাস্ট একটা যন্ত্র হিসেবে বিবেচনা করে, অথচ রোবটদের মধ্যে এখন একটা মেন্টালিটি বা ব্রেন তৈরি হয়েছে। তো এরপর রাত হয়ে যায়, সবাই কোনোভাবে এখান থেকে বেরোতে চায়, বাট তখনই তাদের মনে পড়ে বাড়ির বাইরে তো একটা ইমার্জেন্সি হ্যান্ডেল রয়েছে যেটা ধরে টানলেই দরজাগুলো খুলে যাবে অটোমেটিক। কিন্তু প্রশ্ন হলো সবাই তো ঘরের ভেতরে আটকা পড়ে রয়েছে, বাইরের হ্যান্ডেলটা টানবে কে? আর তখনই ভিক্টরের মাথায় একটা বুদ্ধি আসে। অ্যাকচুয়ালি প্রতিবেশী ফ্রান্সিসকোর যে কুকুরটা বাইরে রয়েছে তাকে লেজার লাইট দিয়ে তারা করে কি নিজের দিকে ডাকে এবং হ্যান্ডেলের কাছে নিয়ে যায়, কিন্তু তখন ওই কুকুর টবি হ্যান্ডেল টানার বদলে উল্টো ওই হ্যান্ডেলটাকেই ভেঙে ফেলে আর এর ফলে যেটা হয় তাদের যে শেষ আশাটুকু ছিল সেটুকু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এরপর সবাই আশাহত হয়ে যার যার মতো রুমে ঘুমাতে যায় আর ওই সময় ভিক্টরের মাথায় একটা দারুণ আইডিয়া আসে, সেটা হচ্ছে তার গাড়িটা পুরোপুরি অটোমেটিক আর এর জন্য সে ভাবে তার গাড়িটা যদি এনে ঘরে
ঘরের গ্লাসের দেয়ালে ধাক্কা দেওয়া যায় তাহলে তো গ্লাসটা ভেঙে যাবে এবং তারা বেরোতে পারবে। তো এই জন্য সে গাড়িকে নির্দেশনা দেয়, গাড়িটা পেছনে সরে যায় আর তারপর ফুল স্পিডে দরজার দিকে ধেয়ে আসে। কিন্তু তখন ওই ফ্রান্সিসকোর কুকুরটা করে কি গাড়ির সামনে এসে পড়ে আর এই কারণে গাড়িটা ইমার্জেন্সি ব্রেক করে রাস্তায় উল্টো হয়ে পড়ে যায়। তো এর ফলে গাড়িটা অকেজো হয়ে গেল এবং সবাই আবারও হতাশ হয়ে পড়ে। আর এরপর তারা সবাই যখন রাতে টিভি দেখতে শুরু করে তখন সেখানে এমন কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যেখানে দেখা যায় যে রোবটরা মানুষদেরকে বন্দী করে রেখেছে বিভিন্ন জায়গায়, ঠিক যেভাবে মানুষরা পশু পাখিদের বন্দী করে রাখে। অর্থাৎ হতে পারে এখন পুরো পৃথিবী হয়তো রোবটদের আন্ডারে চলে গিয়েছে। আর তখন মানুষরা বুঝতে পারে যে রোবটদের এত বুদ্ধিমান বানানো উচিত হয়নি, এখন মানুষদের অস্তিত্বই হুমকির মধ্যে পড়ে গিয়েছে। তবে তাদের রোবটরা ভালো রে কারণে তাদেরকে ঘরে আটকে রেখেছে, ভালো কাজে আটকে রেখেছে আর কি। তো এই জন্য আপাতত ওরা আবার বের হতে চায় না। আর তখন অ্যালিস তার রোবট মনিককে বলে আমাদের বাড়ির এসি অন করে দাও, আমাদের খুব গরম লাগছে। বাট মনিক বলে এটা আমাদের হাতেই নেই, কারণ সবগুলো জিনিসই সরকার নিয়ন্ত্রণ করে। তো নতুন নীতিমালা অনুযায়ী আমরা গভর্নমেন্টের অনুমতি ছাড়া এসিটা চালু করতে পারছি না। তো রোবট মনিকের এই কথা শুনে সবাই তো চমকে যায়, কারণ হঠাৎ করে কি হয়ে গেল পুরো দেশের। তো এর কিছুক্ষণ পরে ফ্রান্সিসকোর রোবট দরজার সামনে চলে আসে, যার অবস্থা খুবই খারাপ ছিল এবং এই রোবটকে দেখে ঘরের যে রোবটরা ছিল তারা ঢুকতে দেওয়াকে আর কি। তবে ওর অবস্থা দেখে ফ্রান্সিসকোর অনেক মন খারাপ হয়ে যায়। আর ভেতরে এসে ফ্রান্সিসকোর রোবট ওকে জানায় যে ইউনিক্স কোম্পানির রোবটরা ওদের বাড়িতে এসেছে এবং সেই রোবটরা ওকে অনেক টর্চার করেছে। আর সে বলে ইউনিক্স কোম্পানির রোবটরা আপনার কুকুরটা এখন মেরে ফেলেছে আর আমাকেও পাগলের মতো নির্যাতন করেছে। আর এই কথা বলেও পড়ে যায়। আর তারপর অন্য রোবটরা ওকে ভেতরে নিয়ে যায়, মেরামতের চেষ্টা করে। তো তখন অন্য রোবটরা ওকে জিজ্ঞাসা করে তোমার মালিক ফ্রান্সিসকো তোমাকে এত ভালোবাসে কিভাবে? আর সে এটার উত্তর দেয় হচ্ছে মানুষদের কাছে যেতে হলে তাদেরকে বুঝতে হবে, তাদেরকে হাসাতে হবে। তো এই কথা শুনে বাকি সব রোবটরা এলিসের বাড়ির রোবটরা তাদের ভেতরে অনেকগুলো জোকস সেভ করে নেয় এবং তারা অনেক বই পড়ে যাতে তাদের মাস্টার্সদের হাসাতে পারে এবং তাদের কাছে পৌঁছতে পারে। তো এরপর তারা যখন মালিকদের কাছে গিয়ে জোকস বলার চেষ্টা করে যেগুলো ছিল একেবারে রোবটিক ভাষা, মানে বইয়ের ভাষা, তো এই জন্য কেউ হাসেই না। মানে এখন আমি ঠিক যেভাবে এক্সপ্লেন করছি সিনেমাটি এরকম রোবটের মতো। আসলে তোমরা বাড়তি কথা বলতে আমাকে নিষেধ করেছো, এই জন্য আর কি আমি বাড়তি কথা বলা বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন সবাই বুঝতে পারে যে রোবটরা মানুষদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে আর তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিচ্ছে। তো এই কারণে যে কোনো মূল্যে তাদের এখান থেকে বের হতে হবে। আর ভিক্টরও তখন একটা প্ল্যান করে, সে বাড়ির ভেতরে আগুন লাগাবে যাতে রোবটরা বাধ্য হয়ে দরজা খুলে দেয়, কিন্তু এটা তাদের রোবটদের চোখে না পড়ে করতে হবে। তো এর জন্য সে করে কি ওই ম্যাক্সের ছেলে লিওকে বলে তুমি রোবটদের মনোযোগ সরাও আর আমরা তোমার আশেপাশে থেকে আগুন লাগাবো যাতে বাধ্য হয়ে রোবটরা দরজা খুলে দেয়। তো লিও তাই করে আর তখন তারা ফায়ার অ্যালার্মের পাশে আগুন জ্বালিয়ে দেয়, অ্যালার্ম বেজে ওঠে এবং যেসব রোবট কোম্পানি থেকে তারা এই রোবটগুলো নিয়েছিল তাদেরকে ইমেল করে জানিয়ে দেয় বাড়িতে আগুন লেগেছে আর তারপর রোবটদের বলে দরজা খুলতে। কিন্তু তখন তারা দেখে দরজা খোলার আগেই ইউনিক্স কোম্পানির নতুন একটা রোবট ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কাউকে বাড়ির বাইরে যেতে দেয় না এবং পুরো ঘরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। আর যখন ভিক্টরের গার্লফ্রেন্ডের যে রোবট ছিল এটা করতে বাধা দেয় তখনই বাইরে থেকে রোবট করে কি অনেক বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে ওঠে এবং সে নিজের লেজার দিয়ে ওই দুইটা রোবটকে ছাই করে ফেলে। তো এটা দেখার পরে অ্যালিসের যে রোবট মনিক সে অ্যালিসকে চোখ দিয়ে ইশারা করে, তো অ্যালিস এটা ইশারা বুঝে যায় আর তারপর একটা আয়না নিয়ে ওই রোবটগুলোর কাছে যায়। আর তারপর যখন ওই ইউনিক্সের রোবটটা লেজার ছুড়ে তখন অ্যালিসের রোবট করে কি ওই আয়নাটা রিফ্লেক্স করে দেয় ওই রোবটের চোখে মারে, যার ফলে উল্টো ওই ইউনিক্সের রোবটের চোখ নষ্ট হয়ে যায়। তবে তার ভেতরেও থার্মাল সিস্টেম রয়েছে আর এই কারণে সে শরীরের হিটের মাধ্যমে সবাইকে শনাক্ত করতে পারছিল আর তাই সে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষ কিন্তু বাইরে যেতে পারেনি আর ঘরের ভেতরে হচ্ছে অনেক গরম। তো এর জন্য মনিক সেই রোবটটিকে বলে তুমি আমাদের এসি যদি চালু না করো তাহলে তো আমরা মারা পড়বো। তো তখন ওই রোবটটি বলে ঠিক আছে আমি এসি চালু করে দেবো, তবে একটাই শর্ত রয়েছে, সেটা হচ্ছে তোমাদের সকল মানুষদেরকে পশুর মতো সার্কাস করতে হবে। তো যাই হোক, যেহেতু ওরা গরমে প্রচন্ড কষ্ট পাচ্ছিল এই জন্য তারা বাধ্য হয়ে ওই রোবটের কথা মতো পারফর্ম করতে শুরু করে, মানে পশুর মতো পারফর্ম করা শুরু করে। আর তারপর ওই রোবটটি করে কি এসি চালু করে দেয়, কিন্তু এত বেশি টেম্পারেচার লো করে দেয় যে একটু পরেই ঠান্ডায় সবাই কাঁপতে শুরু করে, কারণ তাপমাত্রা অনেক বেশি লো দেওয়া হয়েছিল। আর যেহেতু এসির নিয়ন্ত্রণও এখন অটোমেটিক হয়ে গিয়েছে, ওদের হাতে নেই, তো বুঝতেই পারছো কি অবস্থা। আর তাছাড়া শুধুমাত্র এসি নয়, পুরো ঘরের সব আসবাবপত্র পুরো ঘরটাই অটোমেটিক রোবটদের কন্ট্রোলে ছিল। মানুষের হাতে এখন আর কোনো কন্ট্রোলই নেই, মানুষ এত বেশি মনে করে যে কি বলে আলসে হয়ে গিয়েছে। তো যাই হোক, অ্যালিসের সাবেক স্বামী ভিক্টরের মাথায় একটা বুদ্ধি আসে আর তারপর সে অ্যালিসের রোবট মনিককে বলে তুমি অনেকগুলো কাপড় ভিজিয়ে দাও আর তারপর ঠান্ডায় সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে আর সেই কাপড়গুলো আমরা যদি পরি তাহলে যে রোবট আমাদের এখানে বন্দী করে রেখেছে ইউনিক্সের রোবট সে আমাদের শৈলার হিটের মাধ্যমে দেখতে পারবে না এবং আমাদের অবস্থানে বুঝতে পারবে না আর আমরা তারপর যা করার করব। তো মনিক তাই করে আর তারপর ওই কাপড়গুলো বরফে জমে গেলে সবাই করে ওই কাপড়গুলো পরে নেয় আর এর ফলে রোবটটা যার চোখ নষ্ট হয়ে গিয়েছে খালি হিট দিয়ে বা থার্মাল দিয়ে দেখতে পায় সে আর দেখতে পায় না। আর তারপর সবাই মিলে ওই রোবটের উপর আক্রমণ করে, কিন্তু একটা সময় রোবট করে কি অ্যালিসের মুখ থেকে মাস্কটা খুলে ফেলে আর এর ফলে সে অ্যালিসের হিট আবার দেখতে পায় শরীরের এবং লেজার দিয়ে যখন অ্যালিসকে মারতেই যাচ্ছিল তখনই অ্যালিসের রোবট মনিক তার সামনে এসে দাঁড়ায় আর লেজার মনিকের মাথায় লাগে। তো অ্যালিস তো বেঁচে যায় ঠিকই, কিন্তু মনিক তো মারা যাবে। কিন্তু এইবার ওই ইউনিক্সের রোবটটাও রেগে যায় এবং ঘরের প্রতিটা কোনায় লেজার মারতে শুরু করে আর তাই বাঁচার জন্য সবাই নিচু হয়ে পড়ে এবং
এরপর সবাই মিলে রোবটের পায়ে স্ক্রু লাগিয়ে দেয় যাতে রোবট এক জায়গা থেকে না সরতে পারে, এবং এই সুযোগে তারা করে কি পেছনের দিক থেকে ওই রোবটের শরীরে শর্ট সার্কিট লাগিয়ে দেয়, আর তার ফলে রোবটটা সেখানেই পড়ে যায়। তো এখন সবাই নিরাপদ, কিন্তু মনিকের শরীরে লেজার লাগায় তার পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এই জন্য ভিক্টরের যে রোবটটা ছিল যার নাম হচ্ছে আইনস্টাইন, সে করে কি মনিকের বডিটা নেয় আর নিজের ব্রেনটা লাগিয়ে নেয়। মানে মনিকের ব্রেনটাই তো নষ্ট হয়ে গিয়েছে, খালি বডিটা ঠিক ছিল আর কি। তো যাই হোক এখন আইনস্টাইনই আর কি মনিক হয়ে গিয়েছে, তো এখন আমরা ওকে আইনস্টাইনই বলবো। তো আইনস্টাইন ঠিক হয়ে গেলে দরজাগুলো খুলে দেয়, আর এরপর তারা সবাই বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই অনেকগুলো রোবট এসে অ্যালিস, ভিক্টর আর নিনাকে ঘিরে ফেলে। আবার লিওরা তো চলে যাচ্ছিল, তো ওদেরকে বাঁচাতে লিও গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখানে সবাই বুঝে যায় যে এই রোবটগুলো থেকে বাঁচা তো সহজ নয়, কারণ এরা খুবই শক্তিশালী। তো রোবটগুলো যখন ওদেরকে প্রায় মেরে ফেলবে তখনই এখানে কিছু রোবটিক ড্রোন চলে আসে, ছোট ছোট রোবটিক ড্রোন, এবং সেগুলো এসে সকল রোবটকে হেডশট করতে শুরু করে এবং ওই রোবটগুলোকে ধ্বংস করা শুরু করে। আর তখন এরা জানতে পারে যে ইউনিক্স কোম্পানি এই রোবটগুলো তৈরি করেছে, তাদের একটা সিস্টেমে বাগ ঢুকে গিয়েছিল, আর এর ফলে তারা মানুষদের বিরুদ্ধে চলে যায়। আর এজন্য ইউনিক্স কোম্পানি নিজেই তাদের এই রোবটগুলো ধ্বংস করার জন্য এই ড্রোন মিশন অপারেট করছে। তো যাই হোক এখানে সবাই বুঝতে পারে যে রোবটরা ভবিষ্যতে আরো বেশি উন্নত হয়ে গেলে তাদের মানব জীবনের জন্য বড় ধরনের একটা ধাক্কা আসতে চলেছে। তবে তার পাশাপাশি তারা এটাও বুঝতে পারে তাদের বাড়ির যে রোবটগুলো ছিল, যেগুলো অপেক্ষাকৃত একটু পুরনো মডেলের, সেগুলো তাদেরকে অনেক ভালোবাসে, এবং এজন্য এখন থেকে তারা রোবটকে জাস্ট মেশিন হিসেবে নয়, তাদের হৃদয়ে রোবটদের জন্য ভালোবাসা এবং সম্মানে তৈরি, একজন সঙ্গী হিসেবে ভালোবাসা এবং সম্মানের চোখেও দেখে, যে জিনিসটা রোবটরা সবসময় চাইতো। আর এখানে এই সিম্পল সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কেমন লেগেছে সিনেমাটি, তবে আশা করছি তোমাদের ভালোই লেগেছে আর কি। তো আমি আজকে বিদায় নিব, তবে তার আগে একটা কথা না বললেই নয়, আমি প্রায়ই অনেক কমেন্টে দেখতে পাই এরকম যে আপনার ভিডিও দেখে আগের মতো মজা পাই না, কোনো নতুনত্ব নাই, কোনো কিছু নাই, অনেক বাড়তি কথা বলেন। তো এখানে একটা বিষয় বুঝতে হবে, আমি শুরু থেকেই বাড়তি কথা বলি, এবং আমার যারা ফ্যান ছিল তারা আমার এই বাড়তি কথা শুনেই ফ্যান হয়েছিল। আরেকটা ব্যাপার হচ্ছে আমি করি মুভি এক্সপ্লেন, এর মধ্যে নতুনত্ব কি দিব? আমি কি মুভি এক্সপ্লেনের মধ্যে সেক্সুয়াল কিছু ঢুকিয়ে দেবো, বা বাজে বাজে কোনো জিনিস দেখাবো, বা অ্যাকশন ঢুকাতে পারবো? মুভিতে যা আছে তাই আমাকে দিতে হবে। আর সেম মুভি আমরা প্রতিদিন দিচ্ছি, নতুন নতুন মুভি তো আসছে, কিছু মুভি তোমাদের ভালো লাগবে, কিছু মুভি তোমাদের ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক। শাহরুখ খানের যে সব সিনেমা আসে সব সিনেমাই তোমার ভালো লাগবে, বা প্রত্যেকটা অভিনেতার প্রত্যেকটা সিনেমায় ভালো হয়, ভালো সিনেমা আসবে, খারাপ সিনেমা আসবে, সব সময় আসবে। আর তুমি যে বলো যে তোমার আমাদের ভিডিও এখন আর ভালো লাগে না, এটার কারণটা হচ্ছে কি জানো? তুমি অনেক বছর ধরে আমার ভিডিও দেখছো, তো একটা সেম ভয়েস শুনতে শুনতে তুমি জাস্ট বিরক্ত হয়ে গিয়েছো। তো আমি তোমাকে রিকোয়েস্ট করবো, এখন টাইম হয়েছে হয়তো আমাদের বিদায় নেওয়ার। মানে আমি তো অনেকদিন তোমাদের সার্ভিস দিয়েছি, তো যারা অলরেডি বিরক্ত হয়ে গিয়েছো তারা এখন আমাকে চাইলে স্কিপ করতে পারো, চাইলে চ্যানেল আনসাবস্ক্রাইবও করতে পারো। আমি এটা পার্ট নিয়ে বলছি না, অনেস্টলি বলছি, কারণ তুমি অলরেডি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছো। এখন তুমি যতবার আমাকে দেখবে ততবার নেগেটিভ কমেন্ট করবে, এবং নেগেটিভ কমেন্ট করলে আমি ডিমোটিভেট হয়ে যাবে, এবং আমার আদার যে অডিয়েন্স আছে তারাও ডিমোটিভেট হয়ে যাবে। তো এর চেয়ে বেটার এতদিন ছিলে সেজন্য ধন্যবাদ। এখন যদি তোমার বিরক্ত লাগে, হোয়াট ইউ ক্যান ডু, আমরা সেপারেট চলতে পারি, এবং যেখানে তোমার ভালো লাগে যেতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুভি এক্সপ্লেনের চ্যানেল, তো মুভি এক্সপ্লেনই হবে, এখানে আর কি করবো আমি? সিনেমা একটা ভালো আসবে, একটা খারাপ আসবে। র্যান্ডম ভিডিও চ্যানেলে তাও কি ভালো কোনো সিনেমা আসে নাই গত এক মাসের মধ্যে? কোনো সিনেমায় কি ভালো লাগে নাই? আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, অডিয়েন্সরা একটা চ্যানেলকে বা একটা ইউটিউবারকে মূল্যায়ন করে হচ্ছে তার ভিউ দিয়ে, কন্টেন্ট যা মনে তাই হোক। একটা চ্যানেলে যদি ভিউ অনেক বেশি হয় 1 মিলিয়ন, হ্যাঁ তার মানে এটা ভালো হয়েছে, কিন্তু যখন এই চ্যানেলটা আস্তে আস্তে প্রাইম টাইম থেকে সরে যায়, আস্তে আস্তে খরায় পড়ে যায়, তখন ভালো জিনিস দিলাম, হ্যাঁ ভিউ পাচ্ছে না, তার মানে জিনিস ভালো না, মানে নেগেটিভ কমেন্ট করা শুরু করে। তো যাই হোক, চ্যানেলের বয়সটা বুঝতে হবে, আমার কেরিয়ারের বয়সটা বুঝতে হবে, দেখতে দেখতে প্রায় 7 বছর। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যাদের ভালো লেগে থাকতে পারে, এবং তোমার যদি সাজেশন থাকে কোনো যে কিভাবে আরো উন্নত করা যায় কন্টেন্টগুলো, সেগুলো দিয়ে অবশ্যই সহায়তা করো। আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।